আপনি মনোনয়ন পাবেন বলে আপনি কতটা আশাবাদী, বা যদি মনোনয়ন পান আপনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আপনি কতটা আশাবাদী? আমাকে নমিনেশন দেওয়া হবে। সে আমাকে স্টেপিং করে মেরে ফেলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, আমার বাইককে প্রায় মেরে ফেলছিল। কাজ করি, আমরা মাঠে ময়দানে সাধারণ মানুষের কাছে যাই, সাধারণ মানুষের অনেক প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরি। এবং একটি প্রশ্ন এসেছে যে বিগত আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী লীগের নেতাদের সাথে তাল মিলিয়ে চলেছেন বা মামলার শিকার হননি। এটা কতটুকু সত্য, বা এমন রয়েছে যে তাদেরকে এখন সামনের কাতারে দেখা যাচ্ছে বিএনপির মিছিলে বা যে কোনো কর্মসূচিতে, তো এটা কতটুকু সত্য বা এদের বিষয়ে আপনার কিছু বলার আছে কি? আজকে যারা আসছেন তারা তো লন্ডন আমেরিকায় ছিলেন। 5ই আগস্টের পর যেটা ক্রাইসিস ছিল এখানে নবীগঞ্জ বাহুবলী, মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান, মানুষের মার্কেট, মানুষের জানমালের যে নিরাপত্তা, সেগুলো প্রবাস থেকে সাপোর্ট করেছে। অ্যাবসলিউটলি দল করে সাপোর্ট করবেন, কিন্তু মানুষ চায় কি? মানুষ তো চায় তার পাশে থেকে আপনি তাকে সাপোর্ট। অবশ্যই। আপনি আমি যদি ইংল্যান্ডে বসে বলতাম যে নবীগঞ্জবাসী আপনারা আকরা মন্দির মার্কেট এগুলো ভাঙেন না, হয়তো বা মানুষ এটাতে কর্ণপাত করতো না। কিন্তু আমি প্রয়োজন ছিল না, সশরীরে উপস্থিত থেকে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছি। প্রশাসনকে আমরা প্রশাসনের যে অবকাঠামোগুলো, স্থাপনাগুলো, এগুলো আমাদের, এটা প্রশাসনের অফিসারদের ছিল না। সেই বিষয়গুলো আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে না, আমরা এগুলো ধ্বংস করবো না, এটা আমাদের জিনিস। আজকে প্রেসিডেন্টের চাকরি তারা করছে, এটা ডিফারেন্ট বিষয়, কিন্তু আমার স্থাপনা, আমার অবকাঠামো এটা তো নষ্ট করতে পারে না। নষ্ট করা মানেই তো আমাদের লস। অবশ্যই। একটা বিল্ডিং যদি আমরা আজকে ভাঙে, কালকে তো আমাদের এই দেশের টাকা দিয়ে আমাদের করতে হবে। তো কাজেই যারা প্রবাস থেকে সাপোর্ট করছেন বলেন, এমন সাপোর্ট সবাই করতে পারে, কিন্তু প্রকৃত সাপোর্ট মানুষের পাশে থেকে করতে হবে। মানুষ কিন্তু সেটাই প্রত্যাশা করে। মানুষের প্রত্যাশা হইলো যে আমার পাশে দাঁড়াবে। আমার বাবাকে হসপিটাল নিয়ে গেছি, এখন আমার ব্লাডের দরকার, এখন আমাকে ব্লাড দিবে। আমার বাবা মারা যাওয়ার পর লন্ডন থেকে ফোন করে বলবে যে আপনার বাবা মারা গেছেন, আমি জানাচ্ছি। এবং আমি আপনার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই, তারা যে প্রবাস থেকে সাপোর্ট করেছেন তা কি যথেষ্ট নাকি যথেষ্ট নয়? আসসালামু আলাইকুম দর্শক সবাইকে, বিএনএন নিউজ চ্যানেল এবং নয়মুজা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি সহ অন্যান্য দল তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ 2, 3, 4 এই 3টি আসনে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র হবিগঞ্জ 1 আসনে দেওয়া হয়নি। যত জল্পনা কল্পনা সব কিন্তু এই নবীগঞ্জ বাহুবলকে নিয়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র এবং নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ সাবির আহমদ সাহেব রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি খুবই ভালো আছি। আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে? ধন্যবাদ। আমি সর্বপ্রথমেই আপনাদের নমুজা টিভি এবং বিএনএন নিউজকে ধন্যবাদ জানাই, এবং যারা আমাকে শুনছেন বা দেখছেন তাদেরকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যস্ততা আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যেহেতু আপনারা মিডিয়ায় কাজ করেন। আমি ফুল টাইমে ব্যস্ত, মানুষের কাজ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি, এটা কারো জানা নয়। এবং বিশেষ করে যেহেতু আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি হবিগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী, সেহেতু আমার ব্যস্ততা তো একটু বেশি আছে, এবং আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। দীর্ঘদিন ধরে বিরামহীনভাবে আমি আমার সামাজিক কর্মকাণ্ড, বিচার সালিশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়াঙ্গনের যে বিভিন্ন অনুষ্ঠান সহ আমি গুরুত্ব দিচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান মহোদয় যে জাতির সামনে যে 31 দফা উপস্থাপন করেছেন, সেটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করেছেন যে সেটা অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা সেই কার্যক্রম চালিয়ে যাব। জি, এবং যেহেতু সামনের নির্বাচনকে ঘিরে আমাদের আজকের সাক্ষাৎকারটি, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই আপনি কেন হবিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন? ধন্যবাদ। বা আপনাকেই কেন মনোনয়ন বিএনপি দল? আমি আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, আমি ইতিপূর্বে আরো 2 বার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন চেয়েছি। পার্লামেন্ট বোর্ডে আমি 2 বার ইন্টারভিউ দিয়েছি অতীতে, এবং আমি সেই আপনার 88 সাল থেকে যুবদল থেকে শুরু করে একটাই আমার ঠিকানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার মধ্যে অনেক চড়াই উতরাই ইতিমধ্যে মধ্যখানে অতিবাহিত হয়েছে। দলের একটি দূর সময় গেছে, বিগত 17টি বৎসর। সেই 17 বৎসরের মধ্যে আমি ফুল টাইম এলাকায় থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমার নিজের উপরে প্রায় 1 ডজনের মধ্যে মামলা হয়েছে।
এবং আমার দলের নেতাকর্মীর উপরে যে মামলা মোকদ্দমা হয়েছে সেগুলো আমি ওনাদের পাশে থেকে এবং আমার নিজস্ব অর্থায়নে আমি চেষ্টা করেছি এগুলা পরিপূর্ণ সাপোর্ট দিয়ে মোকাবেলা করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত সময়ে 2টা নির্বাচন পৌরসভার হয়ে গেছে। সেই নির্বাচনগুলো ছিল দানের শীষ প্রতীকের নির্বাচন। আমি 2টা নির্বাচনে কিন্তু দানের শীষ ফুলপুটে জয়যুক্ত হয়েছে এবং সেটা ছিল যে তাদের ফ্যাসিস্টের ফুল স্রোত ধারার এগেনস্টে আমাদের উপরে অনেক নির্যাতন, অনেক অত্যাচার তো হওয়ার পরেও আমার মানুষের সাথে সেরকম বন্ডিং থাকার কারণে মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমার কাছে ন্যায় বিচার পায়, মানুষ আমার কাছে সেবা পায় সারাক্ষণ দিন রাত অবধি। কাজেই মানুষের ভালোবাসার কারণেই যেখানে বন ও পরিবেশ মন্ত্রীর একমাত্র মেয়ের জন্য বিগত নৌকার ক্যান্ডিডেট ছিল, সে আমাকে স্টেপিং করে মেরে ফেলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, আমার বাইককে প্রায় মেরে ফেলছিল। এই বিষয়গুলো তো আপনাদের অজানা নয়। সেই জায়গা থেকে আমি অনুভব করি যে অন্য অন্য ক্যান্ডিডেট যারা আছেন তারা, আমি লক্ষ্য করি যে ক্রাইসিস পিরিয়ডে না, ভালো সময়ে অনেক সময় ওনারা প্রবাসে থাকেন, আর ক্রাইসিস হলে তো তিনাদেরকে আমরা পাই না। কাজে সাধারণ মানুষ কিন্তু একজন স্থায়ী, যারা এলাকায় বসবাস করেন এমন একজন প্রার্থী কিন্তু তারা চায়। জি, সেটাই। তো আমি দেখছি যে জনগণের কাছ থেকে একটা তাগিদ রয়েছে যে আপনাকে আমরা মনে করি, আপনি এগিয়ে আসলে এখান থেকে আমরা একটা ডিফেন্স পাবো। মানুষের আস্থার জায়গায় আমাকে রাখছে, মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, সেটাই কিন্তু আমার পাওয়া। এই বিগত 21 সালের যে নির্বাচন হয়ে গেল পৌরসভা, সেটা সরাসরি একজন মানে বড় মাপের মন্ত্রীর হস্তক্ষেপ। বন পরিবেশ মন্ত্রী তফসিল ঘোষণার পরেও নবীগঞ্জে এসে উনি জনসভা করে গেছেন আমার এগেনস্টে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন দল আমাকে মায়া করে, স্নেহ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমি আমার সাধ্যমতো আমার নেতাকর্মীদের সাথে নিয়ে চেষ্টা করেছি যে দানের শীষের সম্মান যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, সেটা আমি করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি আপনি বারবার পৌরসভার একজন জননন্দিত মেয়র এবং আপনি বারবার কিন্তু জয়যুক্ত হয়েছেন সাধারণ মানুষের ভোটে। এই মুহূর্তে আমি আপনার কাছে থেকে জানতে চাই, আপনি মনোনয়ন পাবেন বলে আপনি কতটা আশাবাদী, বা যদি মনোনয়ন পান আপনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। আসলে খুবই সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। আপনি যেহেতু মিডিয়ায় কাজ করেন, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে ক্রাইটেরিয়া দিয়েছেন নমিনেশনের জন্য, নমিনেশন একজন মানুষকে দেওয়া হবে তার একটা ক্রাইটেরিয়া কিন্তু তিনি প্রকাশ করেছেন। সে জনবান্ধব হতে হবে, সে সৎ চরিত্র হতে হবে, সে দলের একজন নিবেদিত কর্মী হতে হবে। এই যে প্রায়োরিটি বেসিস যে কিছু ক্রাইটেরিয়া, আমি মনে করি যে প্রত্যেকটা ক্রাইটেরিয়াই আমাকে ম্যাচ করে। আমাকে কোনো ক্রাইটেরিয়া থেকে সরানোর কোনো সুযোগ আমি দেখি না, কারণ আমি জনগণের সাথে বন্ডিং রয়েছে। আমি জনগণের সাথে 24 ঘন্টা সময় কাটাই, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই। সেটা আমার নতুন কিছু নয়, এটা নবীগঞ্জ বাহুবলের মানুষ ফুল টাইমে দেখে যাচ্ছেন। আমি অতীতেও বলেছি যে আমার ইংল্যান্ডেও আমি থাকি না, আমেরিকায়ও থাকি না, ঢাকায়ও আমার বাড়ি নাই। আমি এই মাটির মানুষ, এই মাটিতে আছি, এই মাটি আর মানুষ নিয়ে কিন্তু আমার স্বপ্ন, ভাবনা সব কিছু আমার এখানে। এবং মাঠে নেমে মানুষের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের নবীগঞ্জ উপজেলার মধ্যে কিন্তু বিশাল মানুষ কিন্তু রয়েছে, হিন্দু সনাতন ধর্মাবলম্বী, তাদের প্রচুর বুট রয়েছে, যাকে বুটের ব্যাংক বলে। সেই বুটটি আপনি পাবেন বলে কতটা আশাবাদী? বা একটু বলুন। থ্যাংক ইউ। আসলে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে সনাতনী যারা রয়েছেন, হিন্দু সম্প্রদায়ের ভদ্রলোক যারা রয়েছেন, প্রায় 1 লক্ষ বুটের কাছাকাছি তিনাদের বুট। এটা বিশাল বুট ব্যাংক তাদের। আমি মনে করি যে আমরা যারাই মাঠে কাজ করছি, যারাই মানে মানুষের কাছাকাছি যাচ্ছি বা নমিনেশন চাচ্ছি, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেরবানি করে দয়া করে এই বিষয়টা একটু তদন্ত সাপেক্ষে দেখেন, তাহলে আমি মনে হয় যে অনেক ভালো অবস্থা আমার রিপোর্টে চলে আসবে। কারণ আপনারা জানেন যে অতীতের নির্বাচনগুলোতেও হিন্দুদের ভোট আমি পেয়েছি, এবং আমি আমার সেবা শুধুমাত্র নবীগঞ্জ পৌরসভার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। বিগত এতগুলো বৎসর আমি সেবাটা কিন্তু দুইটি উপজেলার প্রত্যেকটা মানুষের ধর্মীয় অনুষ্ঠানে, তার পূজা পার্বণে, তার মৃত্যুতে,
শ্মশানে আমি গিয়েছি, তাদের শ্রাদ্ধে গিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু সে একটা বন্ডিং আমার রয়েছে, এবং বিশেষ করে এই কমিউনিটির মানুষ আমাকে খুবই আস্থার জায়গায় রাখেন, বিশ্বাসের জায়গায় রাখেন, এবং তিনাদের প্রত্যাশা কিন্তু শুধুমাত্র একটা ন্যায় বিচার, তাদের মর্যাদা, তাদের নিরাপত্তা। তো এই বিষয়গুলো কিন্তু আমি পরীক্ষিত, ওনাদের কাছে আমি পরীক্ষা দিয়ে এই জায়গা পর্যন্ত এসেছি। কারণ তিনারা যে হিন্দু মানে যে আওয়ামী লীগ করেন বিষয়টা এমন না। হয়তোবা আওয়ামী লীগের নেতারা তাদেরকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, তাই বললে আওয়ামী লীগের নেতারা ভোট বেশি পান। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখছি যে আমার সাথে কিন্তু দুইবারই আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন নৌকা প্রতীক নিয়ে, সেইখানে হিন্দু অধ্যুষিত যে সেন্টারগুলো সেগুলো আমি লিড করেছি। তাহলে কাজেই আমরা এই প্রমাণ আমরা দিতে পারি যে হিন্দুরা আমাকে ভালোবাসে বা হিন্দুদের আস্থার জায়গায় আমাকে রাখছেন। কাজেই আমি বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ এই ভোট ব্যাংকের অধিকাংশ বা বড় একটি পর্ষণ আমার দিকে ধাবিত হবে, এবং আমি খুবই আশাবাদী। আমি বলতে পারি যেহেতু আমি মানুষের সাথে থাকি, মানুষের পালস বুঝি, আমি 2 উপজেলায় 20টি ইউনিয়ন নিয়ে যখন ঘুরতেছি, মানুষের কাছে যেতেছি, মানুষের যে ফিলিংস, মানুষের যে আন্তরিকতা, মানুষের যে সহানুভূতি, সেটাই আমাকে সত্যিকারে অভিভূত করেছে। আমি নিজেও হয়তো বা এতটা জানতাম না মানুষ আমাকে ভালোবাসে দূর থেকে। আমি যতই কাছাকাছি যাচ্ছি আমি ততই আশান্বিত হচ্ছি যে মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে উৎসাহ দিচ্ছেন, মানুষ বলছেন যে আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, সব কিছু নিয়ে আসি, আপনার সাথে আছি, যেগুলো হয়তো বা ওপেন বলা যাবে না তারা যেসব বলতেছেন। তো কাজে আমি মনে করি যে এইসব ক্রাইটেরিয়ার কারণে, এইসব বিষয়ের কারণে আমি প্রত্যাশা করতেছি যে আমি এখানে নমিনেশন পাবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি সাহায্য করেন তাহলে আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, আমাদের চেয়ারপারসন এবং বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ তারেক রহমান, ওনারা আমাকে বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি। বা যদি আপনি মনোনয়ন না পান, যে আপনার দল থেকে মনোনয়ন পাবে, তার প্রতি আপনার কেমন সমর্থন হবে, বা আপনি কি স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন? না, ধন্যবাদ। আমি স্বতন্ত্র নির্বাচন করার প্রশ্নই ওঠে না, যেহেতু আমি জাতীয়তাবাদী শক্তির একজন পরীক্ষিত কর্মী। কাজে আমি দলের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো মানসিকতা নেই। আমি এই দল থেকেই রাজনীতি শুরু করেছি, এবং মৃত্যু অবধি আমি মনে করি যে এই দলে থেকেই আমি মৃত্যুবরণ করতে চাই, সেটা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের চেয়েছি। এবং যে প্রশ্ন আপনি করেছেন যে যদি আমি না পাই, অন্য কেউ পান, হ্যাঁ, আমার দলের বা যাকেই দেওয়া হয়, আমি সেটা এনশিওর করতে পারি যে আমি একজন ক্যান্ডিডেট হয়ে আমার জন্য যে পরিমাণ শ্রম, ঘাম, ত্যাগ আমি করব, দলের নির্দেশে বা দলের সিদ্ধান্তে যাকে দেওয়া হবে তার জন্য কিন্তু তেমনটাই আমার থাকবে। তবে আমি আশাবাদী আমাকে নমিনেশন দেওয়া হবে। জি, এবং পরিশেষে আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আমরা মিডিয়ায় কাজ করি, আমরা মাঠে ময়দানে সাধারণ মানুষের কাছে যাই, সাধারণ মানুষের অনেক প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরি, এবং একটি প্রশ্ন এসেছে যে বিগত আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী লীগের নেতাদের সাথে তাল মিলিয়ে চলেছেন বা মামলার শিকার হননি। এটা কতটুকু সত্য, বা এমন রয়েছে যে তাদেরকে এখন সামনের কাতারে দেখা যাচ্ছে বিএনপির মিছিলে বা যে কোনো কর্মসূচিতে। তো এটা কতটুকু সত্য, বা এদের বিষয়ে আপনার কিছু বলার আছে কি? এদের বিষয়ে আসলে নেতাকর্মীরা এটা মূল্যায়ন করবেন। তবে আমি বলি যে যারা দলের কাজেই ছিলেন না, তারা তো অবশ্যই কোনো না কোনো দলের সাথে তাদের লিঙ্ক আপ ছিল। আমরা তো ফুল টাইম দলের কাজে ছিলাম, প্রত্যেকটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। বা আমি পূর্বেও বলেছি যে আমার উপরে প্রায় 11 জনের কাছাকাছি মামলা হয়েছে, বা পাশাপাশি আমার নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো আমি নিজে ফেস করেছি, মোকাবেলা করেছি, অর্থ দিয়েছি, সহযোগিতা করেছি। কাজেই দলের সাথে যারা কোনো না কোনোভাবে ব্যত্যয় ঘটিয়েছে, দল অবশ্যই এটা ব্যবস্থা নেবে, বা তারা জানে, দলের নেতাকর্মীরাই ভালো জানে। বা এমনও বিএনপির কর্মী রয়েছে যারা বিগত দিনে আওয়ামী লীগের আমলে তারা মিছিল মিটিংয়ে ঠিক সামনে ছিল, ব্যানারের সামনে ছিল, কিন্তু বর্তমানে যারা বিগত দিনে ছিল না তাদের জন্য তারা কিন্তু সামনে জায়গা পাচ্ছেন না। এই বিষয়ে কি বলবেন? আসলে একটা বিপ্লবের পর কিছু মানুষের মধ্যে অতিরিক্ত উৎসাহ আসে, এটা ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে দল বা আমরা যারা দলের মানুষ, আমরা প্রকৃত ত্যাগীদের চিনি। তিনারা যদি ব্যানারের সামনেও না যান, তিনাদের গুরুত্ব কোনো অবস্থায় কম নয়। ব্যানারের সামনে যারা যায় এখন, তাদের চেয়ে অবশ্যই ত্যাগী কর্মী যারা ছিলেন, অতীতে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তাদের মূল্যায়ন বা তাদের মর্যাদা অবশ্যই আজকের সামনের মানুষের চেয়েও বেশি। সামনে যিনারা যাচ্ছেন আজকে, সবাই যে নতুন মানুষ যাচ্ছেন তা না,
এখানে ত্যাগী পুরানো কর্মীরাও যাচ্ছেন, আবার পাশাপাশি অথবা অতি উৎসাহী এক দুইজন যাইতেও পারে নতুন মানুষ। তার মানে এই না যে ত্যাগী যিনি ছিলেন তার মর্যাদা কমে গেছে, তার গুরুত্ব কমে গেছে। অবশ্যই দল, মানুষ, আমরা সবাই ত্যাগীদেরকে মূল্যায়ন করবো, এটার মধ্যে কোনো সুবাস সন্দেহ নাই। এবং আপনি মনে করে দেখেন 5ই আগস্টের, আপনি কি মনে করেন যে সেই ত্যাগী কর্মীদের আপনারা মূল্যায়ন করছেন দল থেকে, বা দল কি করতেছে আপনি মনে করেন? সেটা একটু সময়ের ব্যাপার, দলকে গুছিয়ে নিয়ে আসতে হবে। আমি মনে করি একটু সময়ের ব্যাপার, দল কিন্তু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো গুছিয়ে নিয়ে আসতেছে। কাজেই অবশ্যই ত্যাগীরা মূল্যায়িত হবেন, সেটা আমার বিশ্বাস, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত রয়েছে, ঘোষণাও দিয়েছেন। এবং আমরা তৃণমূল পর্যায় থেকে মনে করি এটা হওয়া উচিত, যে তার শ্রম, ঘাম, রক্ত, জেল কাটলো, ধ্বংস হইলো, কষ্ট করলো, চাকরি থেকে বঞ্চিত হইলো, বিদেশ যাইতে পারলো না, আজকে যদি তাকে মূল্যায়ন না করা হয় তাহলে তো মানুষ দল থেকে নিরুৎসাহিত হবে। অবশ্যই দল তাদেরকে 5ই আগস্টের আগে কারা এখানে ছিল, কারা এই যে জুলাই বিপ্লবের যে সৈনিকদের কারা প্যাট্রোনাইজ করলো, আমি ছাড়া তো কেউ ছিল না এখানে। আজকে যারা আসছেন তারা তো লন্ডন আমেরিকায় ছিলেন। 5ই আগস্টের পর যে একটা ক্রাইসিস ছিল এখানে, নবীগঞ্জ বাহুবলী, মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান, মানুষের মার্কেট, মানুষের জানমালের যে নিরাপত্তা, সেগুলো প্রবাস থেকে সাপোর্ট করেছে। অ্যাবসলিউটলি দল করে তিনি সাপোর্ট করবেন, কিন্তু মানুষ চায় কি? মানুষ তো চায় তার পাশে থেকে আপনি তাকে সাপোর্ট। অবশ্যই অবশ্যই। আপনি আমি যদি ইংল্যান্ডে বসে বলতাম যে নবীগঞ্জবাসী আপনারা আখড়া, মন্দির, মার্কেট এগুলো ভাঙেন না, হয়তো বা মানুষ এটাতে কর্ণপাত করতো না। এবং কিন্তু আমি সশরীরে, প্রয়োজন ছিল না, সশরীরে উপস্থিত থেকে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছি। প্রশাসনকে আমরা, প্রশাসনের যে অবকাঠামোগুলো, স্থাপনাগুলো, এগুলো আমাদের, এটা প্রশাসনের অফিসারদের ছিল না। সেই বিষয়গুলো আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে না, আমরা এগুলো ধ্বংস করবো না, এটা আমাদের জিনিস। আজকে প্যাসেঞ্জারদের চাকরি তারা করছে, এটা ডিফারেন্ট বিষয়, কিন্তু আমার স্থাপনা, আমার অবকাঠামো এটা তো আমরা নষ্ট করতে পারে না। নষ্ট করা মানেই তো আমাদের লস। অবশ্যই একটা বিল্ডিং যদি আমরা আজকে ভাঙে, কালকে তো আমাদের এই দেশের টাকা দিয়ে আমাদের করতে হবে। তো কাজেই যারা প্রবাস থেকে সাপোর্ট করছেন বলেন, এমন সাপোর্ট সবাই করতে পারে, কিন্তু প্রকৃত সাপোর্ট মানুষের পাশে থেকে করতে হবে। মানুষ কিন্তু সেটাই প্রত্যাশা করে। মানুষের প্রত্যাশা হইলো যে আমার পাশে দাঁড়াবে। আমার বাবাকে হসপিটাল নিয়ে গেছি, এখন আমার ব্লাডের দরকার, এখন আমাকে ব্লাড দিবে। আমার বাবা মারা যাওয়ার পর লন্ডন থেকে ফোন করে বলবে যে আপনার বাবা মারা গেছেন, আমি জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি, এটা কিন্তু এনাফ না। এবং আমি আপনার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই, তারা যে ঈদে প্রবাস থেকে সাপোর্ট করেছেন তা কি যথেষ্ট নাকি যথেষ্ট নয়? এটা যেহেতু এই প্রশ্নটা অনেকটা আমার যারা প্রতিদ্বন্দ্বী বা ক্যান্ডিডেট তাদের বিষয়ে, এটার মূল্যায়ন নবীগঞ্জ বাহুবলীবাসী করবে, এটার মূল্যায়ন দল করবে। আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। জি, যাই হোক, পরিশেষে নবীগঞ্জ বাহুবলের ভোটারদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে, খুবই সংক্ষেপে কিছু বলুন। ভোটারদের উদ্দেশ্যে আসলে আমি মনে করি যে প্রথমত হলো আমরা শিক্ষা খাতে অনগ্রসর একটা এলাকা, আমরা শিক্ষা খাতে আরো অগ্রসর করতে হবে। এবং আমি সবসময় বলে আসছি যে কারিগরি শিক্ষায় আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে হবে, তখনই আমরা বিশ্বের সাথে তাল মিলাতে পারবো। এক। দ্বিতীয় হলো যে গ্যাস বিদ্যুতের যে বিষয়, প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নবীগঞ্জ থেকে দিই, সেটা কিন্তু জাতীয়ভাবে ফোকাস হয় না এই বিদ্যুৎটা যে নবীগঞ্জের, কিন্তু এই 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে দেওয়ার পরেও আমরা নবীগঞ্জ বাহুবলে আপনার লোডশেডিং লেগেই থাকে। এই বিষয় নিয়ে আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয়, সর্বাগ্রে আমি ব্যবস্থা নিব বলার। অন্যদিক দিয়ে গ্যাস, একটা বিশাল একটা গ্যাসের সাপোর্ট আমরা জাতীয় গ্রিডে দিচ্ছি, অথচ সরকারের একটা সিদ্ধান্তের কারণে আমাদের বুক ছিঁড়ে যাচ্ছে গ্যাস আমাদের বুক থেকে, অথচ নবীগঞ্জ বাহুবলবাসী আমরা এখনও করে করে গ্যাস পাই নাই। এটার একটা বড় ধরনের প্রায়োরিটি দিতে হবে। তাছাড়া আপনি দেখেন আমাদের স্বাস্থ্য খাতে একটা, আমাদের 2টা উপজেলায় 2টা হসপিটাল আছে। আমি মনে করি না যে আজকের দিনে 2টা হসপিটাল এনাফ। ধরেন নবীগঞ্জে ইনাথগঞ্জ বেসড একটা পূর্ণাঙ্গ হসপিটাল দরকার, আশকান্দি বেসড একটা পূর্ণাঙ্গ হসপিটাল দরকার, আমাদের বাহুবল উপজেলার মিরপুরে একটা পূর্ণাঙ্গ হসপিটাল দরকার। এবং শুধুমাত্র হসপিটাল স্থাপন করলেই হবে না, হসপিটালের সাথে সাথে আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে সেগুলোতে ডাক্তার, নার্স সহ প্রত্যেকটা হসপিটালকে কিন্তু লজিস্টিক সাপোর্ট দিয়ে এবং প্রয়োজনীয় ডাক্তার, নার্স দিয়ে সেটাকে স্বয়ংক্রিয় করতে হবে। তখনই আমরা পাবলিকের যে স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করা সম্ভব।
ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে যিনি ছিলেন আলহাজ সাবির আহমেদ চৌধুরী সাহেব, উনি একজন জননন্দিত সাবেক মেয়র, সদ্য মেয়র, এবং আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ক্যান্ডিডেটের সাথে লড়াই করে বিশাল ভোটে কিন্তু উনি জয়যুক্ত হয়েছিলেন। যাই হোক, সামনে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে আলহাজ সাবির আহমেদ চৌধুরী সাহেবের জন্য নয়মুজা টিভির পক্ষ থেকে, বিএনএ নিউজ চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল, এবং ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আবারও আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।